হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্স কোচিং সেন্টার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আগের ভিডিওতে আমরা ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক পটভূমিকা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য রেখেছিলাম। তো সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা নোট ডাউন করে নাও। ফার্স্ট, দ্বিতীয় শাহ আলম। সেকেন্ড, স্যার ইলিজা ইম্পে। থার্ড, লালা লাজপত রায়। ফোর্থ, তেজ বাহাদুর সপ্রু। অ্যান্ড ফিফথ, হিল্টার ইয়াং কমিশন। তো এই কোয়েশ্চেন্সগুলো এবং যারা এখনও আমার এই আগের ভিডিওটা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নাও। বেসিক্যালি বন্ধুরা, আমি এই ভিডিওটি WBCS প্রিলিমস, মেন্স এবং অন্যান্য সকল কম্পিটিটিভ এক্সামসের কথা মাথায় রেখে তৈরি করেছি এবং অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। এই ভিডিওটির উপকারিতা তোমরা পাবে এক্সাম হলে গিয়ে, এটুকু আমি তোমাদের কথা দিতে পারি, এটুকু আমার বিশ্বাস। তো ভিডিওটি দেখলে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক জানিও। তো চলো বন্ধুরা, আজকের সেশন শুরু করি। আজকে আমরা জানবো মূলত মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কীভাবে ভারতের সংবিধান তৈরি হলো। তো আগের সেশনে আমরা বলেছিলাম যে 1942 সালে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ক্রিপস মিশন পাঠানো হয়েছিল ভারতের সংবিধান তৈরির জন্য, কিন্তু সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। পরবর্তীকালে 1946 সালে পুনরায় একটি কমিশন পাঠানো হলো ক্যাবিনেট মিশন প্ল্যান। তো সেই এই ক্যাবিনেট মিশন প্ল্যানটাই কিন্তু গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারাই ভারতের সংবিধান রচিত হয়েছিল। তো আজকে মূলত আমরা জানবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ নিয়ে। তো এই গণপরিষদ, তার ধারণা, তার আইডিয়া প্রথম কে ব্যক্ত করেছিলেন? MN রয় বা মানবেন্দ্রনাথ রয়, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এই MN রয় কিন্তু ভারতে কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন এবং তিনি একটি পার্টি ফর্ম করেছিলেন যার নাম র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ওকে, তো এই গণপরিষদে যে প্রস্তাবক ছিলেন তিনি কে ছিলেন? JB কৃপালানি। এবং JB কৃপালানি ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? BN রাও। তো এই যে স্ট্যাটিক কোয়েশ্চেন্সগুলো, এগুলো তোমরা অবশ্যই ভালো করে মেমোরাইজ করবে, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রচুর পরীক্ষায় কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে পাই। তো আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট জানিয়ে রাখি, এই গণপরিষদের কিন্তু অপর একটি নাম সংবিধান সভা। এটাকেও কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে, বিকজ প্রিভিয়াসলি WBCS প্রিলিমস, মেন্সে কিন্তু এই সংবিধান সভা দিয়েই কিন্তু কোয়েশ্চেন এসেছিল। তো অনেকেই কিন্তু এটা অ্যাটেম্প্ট করতে পারেনি। তো নেক্সট দেখো, গণপরিষদের আমরা গঠনে চলে যাব। তো গণপরিষদের গঠন দেখো, গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল প্রস্তাবিত? 389 জন। তো এখন যেমন 28টি রাজ্য আছে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক তখন সেই সময়ের ভারতবর্ষে মোট 11টি ব্রিটিশ প্রভিন্স ছিল বা ব্রিটিশ শাসিত রাজ্য ছিল এবং বেশ কিছু প্রিন্সলি স্টেটস ছিল, ওকে, বা দেশীয় রাজ্য। তো এইগুলো আমরা বিস্তারিত জানবো। তো যে 11টি ব্রিটিশ প্রভিন্স বা ব্রিটিশ শাসিত রাজ্য ছিল, সেখানে ব্রিটিশরা ডাইরেক্টলি রুল করতো বা ডাইরেক্টলি শাসন করতো, ওকে। এবং প্রিন্সলি স্টেটসগুলো ছিল দেশীয় রাজ্য। তখন ভারতে যে রাজা মহারাজারা ছিল তারা সেখানে ব্রিটিশদের হয়ে ইনডিরেক্টলি শাসন করতো। তারা কিন্তু স্বাধীন বা সার্বভৌম ছিল না, তাদের মাথার উপরে ছিল ব্রিটিশরা, ওকে। তো এই যে 11টি ব্রিটিশ প্রভিন্স, তার থেকে মোট সদস্য সংখ্যা ঠিক করা হলো 296 জন, যার মধ্যে থেকে পরোক্ষ নির্বাচন বা ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবে 292 জন এবং আরও 4 জন হবে 4টি চিফ কমিশনার থেকে, প্রত্যেকটি থেকে একজন করে। সেই 4টি চিফ কমিশনার প্রভিন্স কী কী ছিল? দিল্লি, কুর্গ, ব্রিটিশ বালুচিস্তান আর আজমির মারওয়ার, ওকে। তো এই যে ব্রিটিশ প্রভিন্স থেকে এখানে কিন্তু ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচন করা হবে এবং যে প্রিন্সলি স্টেটসগুলো ছিল দেশীয় রাজ্য, সেখানে হবে কনসেনসাসের মাধ্যমে, মানে সর্বসম্মতিক্রমে, বা যা দেশীয় মহারাজারা যারা ছিল তারা নমিনেশনের মাধ্যমে কিন্তু এই এতগুলো সিট ফিল আপ করবে। তো এর থেকে কি বোঝা গেল? গণপরিষদে কি ছিল? ইনডিরেক্ট ইলেকশন ছিল, মানে পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড, ওকে, ক্লিয়ার? তো দেখো, এই গণপরিষদে প্রথম ভোট কবে হয়েছিল? 1946 সালের জুলাই আগস্ট মাসে। এবং মেইনলি তিনটি সম্প্রদায়ের পরে বেস করেই এই ভোটটা হয়েছিল। কি কি? মুসলিম মানে নন শিখ, শিখ নন মুসলিম, ও আর কি ছিল? সাধারণ। এখানে কারা ছিল? এই যে মুসলিম এবং শিখ ছাড়া বাকি যে সম্প্রদায়গুলো ছিল তারা সবাই মিলে ছিল সাধারণ। তো এই তিনটি সম্প্রদায়ের ভিত্তিতে
প্রতি 10 লক্ষ জনগণে একজন করে গণপরিষদের মেম্বার নির্বাচন করা হবে। এভরি 10 lakhs একজন করে সদস্য। ওকে, আর এই যে গণপরিষদের যে সদস্যরা ছিল তারা কিন্তু নির্বাচিত হতো কাদের থেকে? প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলিজ ছিল তাদের থেকে ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমেই কিন্তু তাদের নির্বাচন করা হতো। তো এই যে ভোটের রেজাল্টে কী হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সব থেকে বেশি ভোট পেয়েছিল 208টি, সিট পেয়েছিল 208টি, আর মুসলিম লীগ পেয়েছিল 73টি, এবং বাকি কিছু দল তাদের আমি এখানে মেনশন করে দিয়েছি, তারা কিছু ভোট পেয়েছিল, তোমরা এটা রিড আউট করে নিও। এটা শুধুমাত্র WBCS মেন্সের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, তো দেখো এই যে তাছাড়া আমি এই বিভিন্ন জাতিভিত্তিক আমি সেটাও সেগ্রিগেশন করে দিয়েছি। দেখো হিন্দুস, মুসলিম, শিডিউল কাস্ট এগুলো এরা কত পেয়েছিল সেটাও মেনশন করা আছে। ওকে, তো আমরা চলে যাই গণপরিষদে মোট অধিবেশন কতগুলো হয়েছিল? 11টি, এবং অধিবেশনগুলো মোট 165 দিন ধরে চলেছিল। এবং এই গণপরিষদের প্রথম সেশন কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। কোথায় হয়েছিল? দিল্লির কনস্টিটিউশন হলে। কখন? সকাল 11টার সময়। এবং প্রথম দিন যেদিন সংবিধান অধিবেশন শুরু হয়েছিল সেদিন মোট মেম্বার ছিলেন 207 জন। কেন এত কম ছিল? বিকজ প্রথম দিন থেকে কিন্তু গণপরিষদের যারা মুসলিম লীগের যারা মেম্বার ছিল তারা কিন্তু গণপরিষদের এই অধিবেশন বয়কট করেছিল। কেন? বিকজ তখনও পাকিস্তানের জন্য পৃথক রাষ্ট্র গঠনের জন্য কোনো প্রস্তাব কিন্তু দেওয়া হয়নি সেই কারণে। ওকে, তো দেখ গণপরিষদের প্রথম অস্থায়ী বা প্রভিশনাল বা ইন্টারিম প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কে নির্বাচিত হলেন? সবার বয়োজ্যেষ্ঠ মেম্বার ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই যে সভার যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মেম্বার তাকে নির্বাচিত করার যে পদ্ধতিটা এটা কিন্তু একটা ফ্রেঞ্চ একটা কাস্টমস। ওকে, তো দেখো তারপর ঠিক এটা হলো 9 তারিখে। দুদিন পর 11 ডিসেম্বর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি বা পার্মানেন্ট চেয়ারম্যান নির্বাচিত হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদই কিন্তু ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং একমাত্র রাষ্ট্রপতি যিনি 2 টার্মের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং সবচেয়ে বেশি সময়ের জন্য কিন্তু এই রাজেন্দ্র প্রসাদই রাষ্ট্রপতি ছিলেন। ওকে, তো তার দুদিন পর 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, গণপরিষদে একটি অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন, এবং সেটি গণপরিষদে গৃহীত অ্যাডপ্টেড কবে হয়ে গেল? 22 জানুয়ারি অফ 1947। এই অবজেক্টিভ রেজলিউশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি জিনিস। এটা বেসিক্যালি কী ছিল? বেশ কিছু নীতি বা আদর্শের সমূহ। ওকে, তো যেটি কিন্তু পরবর্তীতে প্রিয়াম্বেলে ট্রান্সফার হয়েছিল। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে জানবো। তো দেখো নেক্সট গণপরিষদের 2জন সহসভাপতি নির্বাচন করা হয়েছিল। তারা কে কে ছিলেন? একজন HC মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জি, আর একজন VT কৃষ্ণমাচারি। আর VT কৃষ্ণমাচারি নামটা একটু রিমাইন্ড করে রাখবে, বিকজ পরবর্তীতে যখন আমরা ড্রাফটিং কমিটি সম্পর্কে জানবো সেখানে একজন মেম্বার ছিলেন TT কৃষ্ণমাচারি। ওকে, তো দেখো এই মুহূর্তে কিন্তু কন্টিনিউয়াসলি মুসলিম লীগের বয়কট চলছে। তো ঠিক এই সময় 1947 সালের 3 জুন লর্ড মাউন্টব্যাটেন একটি প্রস্তাব বা পরিকল্পনা পেশ করে, সেটা 3 জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান নামেও পরিচিত। সেই প্ল্যানে কি বলা হলো? বলা হলো পাকিস্তানের জন্য একটি সেপারেট গণপরিষদ তৈরি করা হবে। মানে কি? মানে এই গণপরিষদ, সেপারেট গণপরিষদ পাকিস্তানের জন্য সংবিধান গঠন করবে। এখন বর্তমান পাকিস্তানের যে অংশ, সেই অংশগুলোতে যে মুসলিম লীগের সদস্য ছিল তারা কিন্তু গণপরিষদ থেকে তাদের সদস্যপদ প্রত্যাহার করে নিল। তো এই 90 জন মোট এরকম মুসলিম লীগের মেম্বার ছিলেন যারা প্রত্যাহার করলো। তো তারপর তাহলে গণপরিষদের মেম্বারশিপ কত হয়ে দাঁড়ালো? 299, এবং এর মধ্যে ব্রিটিশ প্রভিন্সের ছিল ডিভাইড করা হয়েছিল 229 জন, এবং প্রিন্সলি স্টেটসগুলোতে 70 জন। তো দেখো একটি কোয়েশ্চেন্স অনেকবারই আমরা পরীক্ষায় দেখতে পাই, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবং আমাদের যে কনফিউজিংও বটে, কেননা একটি কোয়েশ্চেন্স দিয়ে তোমাদের 4টে অপশান দিয়ে বলবে এর মধ্যে কে গণপরিষদের মেম্বার ছিলেন না, এবং তার মধ্যে মহাত্মা গান্ধী অপশানে থাকে। তো আমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যেতে পারি। তো মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। তো এই মহাত্মা গান্ধী ছাড়া আরও একজন গণপরিষদের সদস্য ছিলেন না, তোমরা তার নামটা কমেন্ট বক্সে লিখে জানাও। এই গণপরিষদ সম্পর্কে কিন্তু বিভিন্ন ক্রিটিক্স এবং ঐতিহাসিকেরা অনেক ক্রিটিসিজম করেছিল বা অনেক সমালোচিত গণপরিষদ হয়েছিল। ওকে, যেমন তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখি, যে অনেকে দাবি করেছে যে এটা একটি রিপ্রেজেন্টেটিভ বডি নয়, বিকজ ভারতের জনগণ তারা যেহেতু এই
ভোট দিয়ে এই গণপরিষদকে নির্বাচিত করেনি, সেই কারণে কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভ বডি নয়। এবং তার সাথে যেহেতু এটা ব্রিটিশ পার্লামেন্টের একটি আইন দ্বারা রচিত হয়েছিল, সেই জন্য এটা সার্বভৌম বডিও নয়। ইভেন এই সংবিধান রচনা করতে প্রচুর সময় লাগিয়েছিল, প্রায় 3 বছর। সেই কারণে এটাকে বলা হয় টাইম কনজিউমিং। এবং অনেক সময় বলা হয় যে এই গণপরিষদে যারা মেম্বার ছিলেন তারা ম্যাক্সিমাম লয়ার্স এবং অনেক হায়ার এডুকেটেড ছিল। তো সাধারণ মানুষের জন্য তারা সেগুলো মোটেও অ্যাপ্লিকেবল ছিল না। ওকে, তো তাছাড়া অনেকে ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটিও বলেছে। তো এইরকম একটা সমালোচিত হয়েছে গণপরিষদ বিভিন্নভাবে। তো দেখো, আমি এখানে বিভিন্ন ক্রিটিক্সের যে কমেন্ট তারা করেছিল সেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। তোমরা এগুলো WBCS মেন্সের জন্য পার্টিকুলারলি পড়ে নেবে। এবং এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিতে চাই, সেগুলো তোমরা ফাইন্ড আউট করে নিতে পারো। যেমন দেখো, আইভার জেনিংস বলেছিলেন লয়ার্স প্যারাডাইস, কেসি হোয়ার বলেছিলেন ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট এবং কোয়াসি ফেডারেল। তো এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। ওকে, তো নেক্সট দেখো আমরা চলে যাব ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটিতে। আশা করি বন্ধুরা তোমাদের সংবিধান বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো বেসিক্যালি এই লকডাউন পিরিয়ডে অফিস ছুটি, তো তাই ভাবলাম নতুন কিছু একটা করতে, তো তাই তোমাদের জন্য বেসিক্যালি ভিডিও তৈরি করতে লাগলাম। তো ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবং আমি খুব টেকনিক্যাল ওয়েতে আমি কিন্তু ফুল এম লক্ষ্মীকান্ত বইটাকে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব, এবং আশা করব যে তোমরা এটার দ্বারা তোমাদের অ্যাটলিস্ট কিছু কাজে লাগে। ওকে, তো চলো আমরা পড়ায় ফিরে যাই ড্রাফটিং কমিটিতে। তো এই গণপরিষদ কর্তৃক যে 8টি মেজর কমিটি এবং বেশ কিছু সাব কমিটি এবং মাইনর কমিটি গঠন করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিলেন কিন্তু এই ড্রাফটিং কমিটি। তো এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল কবে? 1947 সালে 29 আগস্ট। এই সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। এবং মোট সদস্য ছিলেন কতজন? 7 জন। ওকে, তো এই 7 জন সদস্যের নামটা আমরা এবার জেনে নেব। ডক্টর BR আম্বেদকর, গোপাল স্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, KM মুন্সি, সাইয়দ মোহাম্মদ সাদুল্লাহ, মাধব রাও। এই মাধব রাও BL মিত্তারকে রিপ্লেস করেছিল বিকজ BL মিত্তারের শারীরিক অসুস্থতার কারণে। আর TT কৃষ্ণমাচারী, ইনি রিপ্লেস করেছিলেন DP খৈতানকে, যিনি 1948-এ মারা গেছিলেন। তো তোমরা নিশ্চয়ই রিমাইন্ড করতে পারছো, আমি বলেছিলাম TT কৃষ্ণমাচারী আর VT কৃষ্ণমাচারীর মধ্যে। ওকে, তো VT কৃষ্ণমাচারী কে ছিলেন? VT কৃষ্ণমাচারী ছিলেন গণপরিষদের একজন সহসভাপতি। তো এই ড্রাফটিং কমিটির মোট 7 জন সদস্যের মধ্যে একমাত্র একজন মুসলিম সদস্য ছিল, অ্যান্ড হি ওয়াজ সাইয়দ মোহাম্মদ সাদুল্লাহ। ওকে, তো এই দেখো, এই ড্রাফটিং কমিটির দ্বারা এই সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল কিন্তু 2 বছর 11 মাস 18 দিন। ওকে, তো নট এ শর্ট টাইম। ওকে, তো এই ভারতের যারা সংবিধান রচয়িতারা ছিল, তারা পৃথিবীর মোট 60টি দেশের সংবিধানকে তারা একত্র করেছিল, এবং সবকটি সংবিধান তারা থরলি পড়ে রিড আউট করে তার থেকে যেগুলো বেস্ট বা যেগুলো ভারতের শাসনতন্ত্র বা ভারতের শাসনতন্ত্র পরিচালনায় বা কাঠামোয় যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সুইটেবল হবে, সেগুলোকে তারা কম্পাইল করে একসাথে ড্রাফট কনস্টিটিউশন তৈরি করেছিল। তো এক্ষেত্রে তারা মোট 114 দিন ধরে এই ড্রাফট কনস্টিটিউশনটাকে তারা কনসিডার করেছিল। তো দেখো ফ্রেন্ডস, পরবর্তীতে এই সংবিধান রচনা করতে মোট খরচা হয়েছিল কত? 64 lakhs। ওই সময় 64 lakhs। ওকে, তো দেখো এরপরে আমরা জানবো কিভাবে এই ড্রাফটিং কমিটি কর্তৃক এই খসড়া সংবিধান থেকে আমরা ফাইনালি আমাদের সংবিধানটা পেলাম। তো দেখো, এই যে বিভিন্ন দেশের যে ড্রাফট কনস্টিটিউশনগুলো নিয়ে ওরা একসাথে কম্পাইল করলো, ড্রাফট কনস্টিটিউশন তৈরি করলো, সেই খসড়া সংবিধানটাকে তারা প্রথম পাবলিশ করলো কবে? 1948 সালের 21শে ফেব্রুয়ারি। এবং এই ড্রাফটটাকে কিন্তু ভারতের জনগণের সামনে ওপেন করে দেওয়া হলো, যে তারা এই পুরো ড্রাফটটা পড়ে যদি তাদের কোনো অ্যামেন্ডমেন্টস বা কোনো প্রপোজালস থাকে, তো তারা সেগুলো পেশ করুক। তো এই 8 মাসের ভিত্তিতে যত প্রপোজাল এসছিল তার ভিত্তিতে বেশ করে ড্রাফটিং কমিটি সেকেন্ড আরেকটা ড্রাফট পাবলিশ করলো 1948 সালের অক্টোবর মাসে। এবং এই সময় ওগুলো করতে তারা মোট 141 দিন কনসিডার করেছিল। তো দেখো, তারপর ফাইনাল ড্রাফট যেগুলো কিছু অ্যাডিশন হলো বা কিছু ডিলিশন হলো, তারপর ফাইনাল ড্রাফট কিন্তু ওরা ইন্ট্রোডিউস করলো কোথায়? না, গণপরিষদে। সেটা কবে? 1948-এর 4 নভেম্বর। এটাকে আমরা বলছি ফার্স্ট রিডিং। কোনো বিল পাস হতে গেলে 3টে স্টেপ বা রিডিংয়ের প্রয়োজন হয়।
তো এটা ছিল ফার্স্ট রিডিং এবং এটি 5 দিন ধরে আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে সেকেন্ড রিডিংয়ে আসলো বিলটা। তো সেকেন্ড রিডিং কবে শুরু হলো? 1948 সালে 15 নভেম্বর থেকে এটা চলেছিল 1949 সালে 17 অক্টোবর পর্যন্ত। তো এই সেকেন্ড রিডিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিডিং টু পাস এ বিল, ওকে, বিকজ এই রিডিংয়ে কিন্তু সমস্ত অ্যামেন্ডমেন্ট যা কিছু করণীয় থাকে, অ্যাডিশন ডিলিশন, সেগুলো কিন্তু এখানে করা যায়। ওকে, তো দেখো 7,653টি মোট অ্যামেন্ডমেন্টের প্রপোজাল এসেছিল, তার মধ্যে মাত্র 2,473টি অ্যামেন্ডমেন্টেই অ্যাকচুয়ালি অফিসিয়ালি ডিসকাস করা হয়েছিল। তো পরবর্তীতে এটার পরে থার্ড রিডিং হলো 1949-এর 14 ডিসেম্বর এবং সেটা ফাইনালি গণপরিষদ কর্তৃক পাস হয়ে গেল কবে? 1949 সালের 26 নভেম্বর। এবং এই দিনটাকে বেস করে কোয়েশ্চেন আসে যে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হলো, অ্যাডপ্টেড হলো, সেটা হচ্ছে 1949 সালের 26 নভেম্বর। নেক্সট দেখো, এই ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? বি.আর. আম্বেদকরকে। বি.আর. আম্বেদকরকে কিন্তু মডার্ন মনুও বলা হয়। তো দেখো, এই নাজিরউদ্দিন আহমেদ বলে একজন ছিল সদস্য, তিনি তিনি ক্রিটিসাইজ করেছিলেন ড্রাফটিং কমিটিটাকে ড্রিফটিং কমিটি। তো যেরকম তোমাদের বললাম 1949 সালের 26 নভেম্বর সংবিধান কর্তৃক গণপরিষদ গৃহীত হলো। তো এই জায়গাটা একটু টার্মোলজিকে তোমরা একটু খেয়াল রাখবে, বিকজ অ্যাডপশন, এনঅ্যাক্টমেন্ট, কেম ইনটু ফোর্স, এগুলো কিন্তু একটু কনফিউজড হতে পারে। তো পরবর্তী ইম্পর্ট্যান্ট ডেট দেখো 1950 সালে 26 জানুয়ারি। এই ডেটে গণপরিষদ কর্তৃক সংবিধান কিন্তু বলবৎ হলো বা কার্যকরী হলো, মানে সংবিধান কেম ইনটু ফোর্স হলো। এবং সেদিন গণপরিষদে মোট কতজন সদস্য ছিলেন প্রেজেন্ট? 284 জন, এবং প্রত্যেকেই ওই যে সংবিধান ছিল সেটা তারা সাইন করেছিলেন। এবং দেখো, এখানে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যে এই 1950 সালের 26 জানুয়ারি কেন করা হলো, বিকজ 1929 সালে রাভি নদীর তীরে লাহোরে যে কংগ্রেস সেশন হয়েছিল, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, সেখানে পূর্ণ স্বরাজের দাবিটা মেনে নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে 1930 সালের 26 জানুয়ারি থেকে ভারতের স্বাধীনতা পাওয়া পর্যন্ত ভারতবাসী ওই দিনটাকে স্বাধীনতা দিবস রূপে মানাবে। তো সেই কারণে ওই দিনটাকে সম্মান দিতেই কিন্তু 26 জানুয়ারি আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে থাকি। তো এখানে দেখো বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেটস বা কবে অ্যাডপশন হয়েছে গণপরিষদ কর্তৃক সেগুলো দেওয়া আছে, এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় স্তোত্র, এটা কি ছিল? জনগণমন। এটা গণপরিষদ কর্তৃক কবে অ্যাডপশন হলো? 1950 সালের 24 জানুয়ারি। তো এই জনগণমন গানটা কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ টেগোর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এই 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে কে ছিলেন সভাপতি। তো এই গানটি প্রকাশিত হলো প্রথম কত সালে? 1912 সালে ভারত বিধাতা নামে তত্ত্ববোধিনী পত্রিকায়, এবং এইটাকে ইংরাজিতে ট্রান্সলেট করা হয়েছিল 1919 সালে, এবং তার হেডিং কি ছিল? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। ওই একই ডেটেই বন্ধুরা দেখো, ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সংও কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল গণপরিষদ কর্তৃক, এবং ভারতের ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। গানটি কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তো বঙ্কিমচন্দ্রের এই একটা উপন্যাস ছিল আনন্দমঠ, যেটা তিনি 1882 সালে লিখেছিলেন। তো সেই উপন্যাসে কিন্তু এই গানটি তিনি অ্যাড করেছিলেন। তো এই বন্দে মাতরম প্রথম গাওয়া হলো কোথায়? 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কে গিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা কমেন্ট বক্সে আবার লেখো 1896 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে কে ছিলেন সভাপতি। দেখো, আমি এই কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি বিকজ এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই কারণে। ওকে, নেক্সট দেখো, তো এই গণপরিষদ কর্তৃক সংবিধান যেদিন কার্যকর হয়ে গেল, মানে 1958 26 জানুয়ারি, সেদিন ভারতের সংবিধানে মোট 8টি শিডিউল বা তফসিল ছিল, 22টি পার্ট বা অংশ ছিল, এবং 395টি আর্টিকেল বা ধারা ছিল। আর এখন বর্তমানে সংবিধানে কতগুলো আছে? শিডিউল 12টি, পার্ট আছে 25টি, এবং আর্টিকেল অনেকগুলো, 450-রও বেশি আছে। ওকে, তো এবার দেখো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বেশ কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস সম্পর্কে জানবো। এগুলো WCS মেন্সের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট।
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল? এলিফ্যান্ট বা হাতি। এই এলিফ্যান্টটা এটাকে নিয়েও কিন্তু অনেক সমালোচিত হয়েছে গণপরিষদ, অনেকে বলেছে যে ভারতের সংবিধান ইজ এ এলিফ্যান্টাসাইজ কনস্টিটিউশন, এরকম কিছু। তো গণপরিষদের সেক্রেটারি কে ছিলেন? HVR আয়েঙ্গার। চিফ ড্রাফটসম্যান কে ছিলেন? SN মুখার্জি। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো সংবিধান যখন প্রথম লেখা হয়েছিল হাতে, সেটা কিন্তু লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এই যে সংবিধানটাকে, ভারতের অ্যাকচুয়াল যে অরিজিনাল সংবিধান, সেটাকে তোমরা অ্যাকচুয়ালি যে ফর্মে দেখতে পাও, ওকে, তো সেইটাকে বিউটিফাই করার পরে, সে যেমন বিভিন্ন ছবি আঁকা, ওকে, বিউটিফাই করার পরে মানে সৌন্দর্যায়ন করার পরে তোমরা যে ফর্মে দেখতে পাও, সেটা কিন্তু করেছিলেন শান্তিনিকেতনের নন্দলাল বসু এবং বেওয়ার রাম মনোহর সিনহা। তো এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, তোমরা এগুলো একটু প্লিজ রিড আউট করে নেবে। তো দেখো, যেমন তোমাদের বলেছিলাম, এই গণপরিষদে অনেকগুলো মানে 8টি মেজর কমিটি ছিল আর অনেক সাব কমিটি বা মাইনর কমিটি ছিল। তো সেখানে আমি এই চার্টটা করে দিয়েছি চেয়ারম্যান ওয়াইজ, মানে কোন সভাপতির আন্ডারে কত মেজর কমিটি বা সাব কমিটি আছে, আমি টোটালটা মেনশন করে দিয়েছি। এবং এই কমিটিগুলো চেয়ারম্যান কে ছিল সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর WBCS মেন্স পার্টিকুলারলি। তো আর অন্যান্য এক্সামগুলোর জন্য তোমরা স্পেসিফিক্যালি প্রথম 3-4টে চেয়ারম্যানের যে কমিটিগুলো ছিল সেগুলো তোমরা পড়ে নেবে, তাহলে আমার মনে হয় পুরোটা কভার আপ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরোটা রিড আউট করছি না, তোমরা এগুলোকে একটু দেখে নেবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ভারতের প্রস্তাবনা যেটা আছে বা প্রিয়াম্বেল, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এইভাবেই মোটামুটি লক্ষ্মীকান্তটাকে আমরা খুব টেকনিক্যাল ওয়েতে পুরোটা কমপ্লিট করব। ওকে, এবং আমি ডেফিনেটলি তোমাদের এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি, তোমরা এই ভিডিওগুলোকেই খুব ভালো করে পড়ো এবং সত্যিই তোমরা এক্সাম হলে বসে এইগুলোর উপকারিতা সম্পর্কে তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এবং সাবস্ক্রাইবারের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করো, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে তোমাদের অনেক হেল্প হবে। অ্যান্ড মাই নেক্সট ভিডিও উইল বি আপলোডেড ভেরি সুন। সো গুড বাই।